তাই তিনি আমাকে নিয়ে অন্য রুমে ঘুমাতেন। খালামণির বাসা থেকে ঘুরে আসার আগ পর্যন্ত এভাবে চলতে থাকলেও সেখান থেকে ঘুরে আসার পর আমার আম্মু যেন কেমন একা ঘুমাতে চাচ্ছিলেন না। প্রতিনিয়ত তার চোখে মুখে এক প্রকার ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাই আব্বু আমাকে পাশের রুমে ঘুম পাড়িয়ে তারপর আম্মুর কাছে গিয়ে থাকতেন। অনেকদিন লক্ষ্য করেছি আব্বু আমাকে ঘুম পাড়ানোর সময় আম্মু লাইট জ্বালিয়ে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতেন। কিছুদিন পর আম্মু স্বাভাবিক হয়ে ওঠেন এবং সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন মাঝরাতে আম্মুর চিৎকারে আমার আর আব্বুর ঘুমটা ভেঙে যায়। আমি স্পষ্ট শুনতে পেলাম পাশের রুম থেকে আম্মু কাকে যেন বলছে, না না, তুমি ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। এরকম আরও অনেক কিছুই তিনি বলছিলেন। আমি আর আব্বু বিছানা থেকে নেমে দৌড়ে পাশের রুমে গিয়ে দেখি আম্মু ঘুমের মধ্যেই কাকে যেন এই সমস্ত কথা বলছেন এবং হাত দিয়ে কিছু একটা ইশারা করছেন। আব্বু ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি আম্মুকে ঘুম থেকে টেনে তোলেন এবং শান্ত হতে বলেন। ঘুম ভেঙে যাবার পর আম্মু হয়তো কাঁদতে চেয়েছিলেন, কিন্তু দরজার পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নেন। ওই দিনের পর থেকে আম্মু আর একা ঘুমাতে পারতেন না। তাই আব্বু ফ্লোরিং করে শোবার ব্যবস্থা করেন। রাতে আমি আর আব্বু নিচে ঘুমাতাম এবং আম্মু বিছানার ওপরে ঘুমাতেন। তবে এই ঘটনা চলাকালীন প্রায় প্রতিদিনই আম্মুকে আমি ফোনে কথা বলতে শুনতাম। হয়তো খালামণির সাথে কথা বলতেন এবং কথা বলার সময় আমি ঠিক সেই প্রথম দিনের মতো আতঙ্ক এবং ভয় আম্মুর মাঝে লক্ষ্য করতাম। যা হোক, আমার নিজের চোখে দেখা ঘটনা বলতে এইটুকু ছিল। কিন্তু কি দেখেছি এবং কেনই বা দেখেছি তার কারণ বা ব্যাখ্যা কোনোটাই আমার জানা ছিল না। মূল ঘটনাটি আমি জানতে পারি 2016 সালের দিকে, অর্থাৎ প্রায় 8 বছর পর রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়। আমি তখন ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শুক্রবার শো শুনে পরের দিন বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে ঘটনা শুনিয়ে ভয় দেখাতাম। এরকমই একদিন গ্রামের বাড়িতে গিয়ে কাজিনদের সাথে আড্ডা দিতে ভূতের গল্প বলতে শুরু করি। গল্প শেষে একজন বলে ওঠে, আরে এটা তো মনে হয় বানানো গল্প, আমাদের ওই আপুর সাথেই তো একটা ভৌতিক ঘটনা ঘটেছে। আজকে আপু আমাদের বাসায় আসবে, আপু আসলে তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনব। কিন্তু আপু সেবার গ্রামের বাড়িতে বেড়াতে আসলেও আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেননি। জানি না কেন, তবে হয়তো আমরা একটু ছোট ছিলাম, ভয় পাবো দেখে তিনি বলেননি। কিন্তু সে বছর আপু যখন রাজশাহীতে আমাদের বাসায় আসলেন, তখন আমি নাছোড় বান্দার মতো তাকে চেপে ধরি ঘটনাটি শোনানোর জন্য। একটা সময় আমার জেদের সাথে না পেরে তিনি ঘটনাটি শোনাতে রাজি হন এবং ওই দিন রাতের বেলা বাসার সবাই মিলে আড্ডা দেবার সময় তিনি ঘটনাটি বলতে শুরু করেন। আপু আমাকে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। 2008 সালের 22 এপ্রিল আমার বিয়ের দিন। বাবা মারা যাবার পর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় মা, বড় আপু এবং দুলাভাই মিলে একজন ভালো ছেলের খোঁজ করে আমার বিয়ে ঠিক করেন। ছেলেটি একটি কলেজে শিক্ষকতা করতেন। পরিবারের সবাই ছেলেটিকে পছন্দ করার কারণে আমিও আর দ্বিমত পোষণ করিনি। সম্বন্ধ পাকাপাকির 15 দিনের মধ্যেই আমাদের বিষয়টা সম্পন্ন হয় এবং বেশ ভালোভাবেই সম্পন্ন হয়। তবে বিয়ের দিন রাতে শ্বশুরবাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার পর আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম। শ্বশুরবাড়ির 4-5 জন মানুষ আমাকে গাড়ি থেকে নামিয়ে বরণ করতে আসার পর আমার মনে হচ্ছিল মাথার ওপর থেকে একরকম গরম বাতাস যেন আমাকে ঘিরে ফেলেছে। আমি এই কারণে প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলাম। তবে বরণ শেষে বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার ভেতরের অস্বস্তি ভাবটা কেটে যায়। ভেবেছিলাম হয়তো ভারী পোশাক পরে আছি আর বাইরে একটু গরম আবহাওয়া থাকার কারণে এরকমটা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে এটা সম্ভব ছিল না। জানুয়ারি মাস, ঘন কুয়াশায় আচ্ছন্ন কনকনে শীতের রাতে এমনটা হবার প্রশ্নই আসে না। যা হোক, সকলের আন্তরিকতা আর আনন্দ উল্লাসে ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। এরপর দিনগুলো ভালোই কাটছিল, আর সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির লোকগুলো অনেক ভালো মানুষ, তাই সেই বাড়িতে মানিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি। বিয়ের ঠিক 2 মাস পরেই আমার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। বিয়ের তোড়জোড় আর কাজকর্মের মাঝে পড়াশোনা ভালোভাবে হয়ে ওঠেনি। তবে এ ব্যাপারে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারা পড়াশোনা নিয়ে আমাকে কখনো বাধা দেননি। এমনকি একদিন বিকেলবেলা আমি আমার রুমে বসে পড়ছিলাম। ওই দিন বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি মা ছিলাম। শ্বশুরমশাই শহরের বাইরে গিয়েছিলেন কোনো একটা কাজে। আমার স্বামী তখন কলেজে থাকা অবস্থায় তিনি আমাকে ফোন করে বলেন, আজ আমার ট্রান্সফার অর্ডার এসেছে,
হচ্ছে, আমাকে প্রমোশন দিয়ে ভাইস প্রিন্সিপাল করে খুলনার একটা কলেজে পাঠিয়ে দেওয়া হবে, তাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে। এটা বলে তিনি ফোনটা রেখে দিলে আমি ব্যাপারটা আমার শাশুড়িকে জানিয়ে আবার পড়তে বসে যাই। সময়টা ঠিক সন্ধ্যা 7টা। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের জানালায় দুবার নক করলো। শীতের সময় হবার কারণে আমি ঘরের জানালাটা বন্ধ রেখেছিলাম, তাই বাতাসের কারণে শব্দ হয়েছে ভেবে বিষয়টা পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর আবারও দুবার নক করার শব্দ, কিন্তু এবার সেই শব্দের সাথে অস্পষ্টভাবে কারো কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জানালা খুলে কাউকে না দেখতে পেয়ে জানালাটা বন্ধ করে আবার পড়তে বসে যাই। একটু পর আবারও কেউ যেন জানালায় নক করলো, কিন্তু এবার শুধু নক করার শব্দ নয়, আমি স্পষ্ট শুনতে পেলাম নক করতে করতে কেউ একজন আমার